সত্যি সামনে আসতেই রনকে উচিত কথা শুনিয়ে জব্দ করলো স্ত্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পেখম তো বাড়িতে চলে গেছে। তখনই সুচরিতা বলে, কি দরকার ছিল? হ্যাঁ, ওই রনের বিরুদ্ধে অভিযোগ করার কি খুব দরকার ছিল? আমি তো তোকে আগেই বললাম এই সমস্ত কিছু করিস না। তুই আমার কোনো কথা শুনলি না কেন বলতো? পেখম তখন বলে, কি করব মা বলো? আর কি কোনো উপায় ছিল? আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। ওই রন যেভাবে অন্যায় করেই চলেছে দিনের পর দিন, আমি আর সহ্য করতে পারছিলাম না, বাধ্য হয়ে এই কাজটা করেছি। আর তখনই অনিন্দ্যবাবু বলে, তুমি মেয়েটাকে খালি খালি এরকম কথা শোনাচ্ছ কেন? আমার মেয়ে যা করেছে একদম ঠিক কাজ করেছে। ও অন্যায়ের প্রতিবাদ করেছে, আর প্রত্যেকটা মানুষেরই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমার মনে হয় না আমার মেয়ে কোনো ভুল কাজ করেছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যেই অনিন্দ্যবাবুর দাদা আর ভাই চলে এসেছে। তারা এসে পেখমকে কথা শোনাতে থাকে আর বলে, পেখম তুই এসব কেন করলি বল? কেন করলি? তুই রানাদার বিরুদ্ধে অভিযোগ করে একদমই ঠিক কাজ করিসনি। এক্ষুনি চল, গিয়ে রানাদার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছিস সবটা উইথড্র করে নিবি, চল। কিন্তু পেখম বারণ করে আর বলে, আমাকে যে যাই বলুক না কেন, আমি কোনোভাবেই ওই রনের বিরুদ্ধে এফআইআরটা তুলব না। তোমাদের যা খুশি করার করতে পারো। অনিন্দ্যবাবু তার ভাইকে বলে, শোন, তোরা একটা সময় অনেক অন্যায় করেছিস, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আমার মেয়ে প্রতিবাদ করেছে, তার জন্য আমার গর্ব হচ্ছে, বুঝেছিস? গর্ব। তোরা যে যাই বলিস না কেন, আমি আমার মেয়ের সাথে আছি। আমার মেয়ে এই অভিযোগ তুলবে না। তোদের যা ক্ষমতা করার করে নে। এর মধ্যেই ওরা তো চলে যায়। সুচরিতা বলে, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে পেখম, শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? পেখম তখন বলে, ঠিক যে থাকতেই হবে মা, কোনো ভুল কিছু হবে না, আর আমি হতে দেব না। একটা কথা মনে রেখো, যে অন্যায় সহ্য করে আর যে অন্যায় করে দুজনাই সমান অপরাধী। তাই আমি বলছি, তুমি ভেবো না, আমি আর আবির দুজন মিলে এমনভাবেও জব্দ করব এই রনকে যে সারা জীবন আর কখনো অন্যায় করার মতন ক্ষমতা দেখাবে না। এর মধ্যে অনিন্দ্যবাবু বলে, তোকে দেখে আমার গর্ব হচ্ছে রে মা, গর্ব। তুই যে এতটা খোলস ছেড়ে বেরিয়ে এসেছিস, এটাই আমার ভালো লাগছে। এরপর পেখম চলে যাচ্ছিল, কিন্তু সুচরিতা বলে, দাঁড়া, সারাদিন মনে হচ্ছে কিচ্ছু খাওয়া হয়নি, আমি খাবার বেড়ে দিচ্ছি। কিন্তু খাবার খেতে চায় না পেখম। অন্যদিকে শ্রী চলে গেছে থানায়। সেখানে গিয়ে রনের সাথে কথা বলতে থাকে আর বলে, রন, প্রথমে তো আমি পেখমকে সামলে নিয়েছিলাম, কিন্তু পরে এত অভিযোগ আসছে তোমার বিরুদ্ধে যে আমি সামলাতে পারছি না কাউকে। তুমি কি সত্যি এরকম কিছু করেছো? বলো রন, তুমি এটা করতে পারো না, আমি জানি তোমাকে। রন মনে মনে ভাবে, সময়টা খারাপ যাচ্ছে, তাই আমার ওপরে এত অভিযোগ আসছে, কিন্তু আমি তো এই অভিযোগ টিকতে দেব না, এটাকে আমি ঠিক সরিয়ে দেব যেভাবেই হোক না কেন। তারপরেই স্ত্রী বলে, কি হলো রন, চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন, বলো। রন বলে, তুমি আমাকে ভুল বুঝছো স্ত্রী, বিশ্বাস করো আমি এমন কিছু করিনি যাতে তোমার আমার দুজনারই মান সম্মান শেষ হয়ে যায়। আসলে এরা হচ্ছে এক একটা মুখোশধারী মানুষ। যারা অভিযোগ করছে তারা ইচ্ছে করে এই সমস্ত অভিযোগগুলো করছে। কেন জানো? কারণ আমি তাদের নোংরা মন্তব্যে সাড়া দেইনি। তারা আমাকে নিয়ে অনেক আজে বাজে চিন্তাভাবনা করেছিল, ভেবেছিল সব কিছু আমি করে দেব, কিন্তু আমি করিনি। সেই জন্যই তারা আমার উপর বদলা নিচ্ছে। আর যেহেতু আমার সময়টা এখন খারাপ, তাই তারা উঠে পড়ে লেগেছে আমার চরিত্র নিয়ে কথা বলবে। বিশ্বাস করো, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সাথে এরকম বলতে পারো না, বলো আমাকে তো তুমি বিশ্বাস করো। আর তখন স্ত্রী বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সারা জীবন বিশ্বাস করব, কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওরা কেন এই অভিযোগগুলো করছিল। এই যে তুমি আমাকে একবার বলে দিয়েছো, তাতে আমার আর কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি। পৃথিবীর কে কি করলো না করলো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি রন। বুঝতে পারছো না আমি তোমাকে কতটা আপন করে নিয়েছি? এরপরে রন বলে, জানি তো, তুমি একমাত্র আমার শেষ ভরসা, যার মুখের দিকে তাকিয়ে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখি, এখান থেকে বেরোনোর জন্য আশা করি তোমার জন্য শুধুমাত্র। বিশ্বাস করো। অন্যদিকে আবির তো ঘরে কাজ করতে থাকে, মানে অফিসে, আর মনে মনে ভাবতে থাকে পেখমের যে সমস্ত স্বপ্নগুলো রয়েছে সে পূরণ করবেই, রনকে শাস্তি দেবেই। তার মধ্যেই চলে এসেছে আবিরের সেই বান্ধবী আর বলে, আবির তুমি কাজ করছো? আবির তখন বলে, হ্যাঁ, কেন বলো তো, কোনো দরকার আছে? বান্ধবী তখন বলে, দরকার আছে বলতে তোমার সাথে কি আমার সবসময় অফিসের কাজের সম্পর্ক বলো? তুমি আর আমি তো ফ্রেন্ডস, তাই না? মনে মনে সেই মেয়েটা ভাবতে থাকে আবিরকে যেভাবেই হোক নিজের করে পেতে হবে, ওই পেখমকে আবিরের জীবন থেকে সরিয়ে দিতে হবে। এরপর আবির বলে, আমার কিছু কাজ আছে,
আমি এখন কথা বলতে পারবো না। তখন সেই মেয়েটা বলে, কি কাজ আছে, আমি তো তোমার সাথে রয়েছি, আমি তোমাকে হেল্প করে দিই। আবির তখন বলে, না হেল্প করতে হবে না, আমি এটুকু করে নিতে পারবো। তখনই চলে এসেছে পেখম আর বলে, আসতে পারি? আবির বলে, আরে পেখম তুমি, এসো এসো বসো, কি খাবে বলো, চা কফি ঠান্ডা, বাইরে যা গরম পড়েছে, ঠান্ডাই নিয়ে আসি বলো। আর তুমি না বলে কয়ে এসেছো যে, কিছু হয়েছে? তখনই পেখম বলে, না আসলে আমি তো মায়ের কাছে গেছিলাম, তুমি জানোই মা আমাকে জোর করে খেতে দিচ্ছিল। আমি তখন বললাম খাবারটা প্যাক করে দাও। আবিরও তো সেভাবে কিছু খায়নি, আমি আর আবির দুজন মিলে খাবো। আবির বলে, বাহ ভালো কাজ করেছো। এদিকে আবিরের সেই বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই বিরক্ত বোধ করে আর বলে, যখনই আমি একটু আবিরকে নিজের করে পেতে চাই তখনই এই পেখমটা এসে সব শেষ করে দেয়। এই পেখমকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এরপর আবির খেতে থাকে আর বলতে থাকে, তুমি এই যে এসেছো তোমার মা জানে? তখনই পেখম বলে, হ্যাঁ মাকে বলেই এসেছি। আসলে আমি ভাবছিলাম দিয়েই চলে যাব, কিন্তু তোমার অফিসের অনেকেই তো আমাকে চেনে, তারাই বললো ম্যাডাম একবার স্যারের সাথে দেখা করে আসুন। জানো তো আমি সোশ্যাল মিডিয়াটা চেক করছিলাম, তুমি দেখেছো সত্যিটা? তখনই আবির বলে, দেখলাম ওখানে একটা মেয়ে বেশ প্রোটেস্ট করছে, ওর সাথে আমাদের যোগাযোগ করতে হবে বুঝলে, তাহলে আমরা অনেক প্রমাণ জোগাড় করতে পারবো। ও যদি আমাদের কাছে এসে সেদিনকার সাক্ষী দেয় তাহলে কিন্তু জমে যাবে ব্যাপারটা। পেখম বলে, ঠিকই বলেছো, তার আগে ওর সাথে আমাদের যোগাযোগ করতে হবে। অন্যদিকে রনের উকিল চলে এসেছে রনের কাছে আর উকিলবাবু বলে, স্যার আমি আমার বেস্ট লেভেল দিয়ে চেষ্টা করব, আপনাকে বার করবই যেভাবেই হোক না কেন, আপনার কিন্তু আমার উপর ভরসা রাখতে হবে। রন তখন বলে, চেষ্টা করার মতন সময় নেই এখন, আর যা করার তাড়াতাড়ি করতে হবে, আগে আমাকে এখান থেকে বার করতে হবে আপনাকে। আমি আর এখানে থাকতে পারছি না, এই বিরক্তকর জায়গায় থাকতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। তখন এই উকিলবাবু বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সবটা সামলে দেব, শুধু কোর্টে শুধু একবার কেসটা উঠতে দিন, হিয়ারিং যেদিন হবে সেদিনই আপনি ছাড়া পেয়ে যাবেন। আর তখনই রন মনে মনে বলে, আর সেদিন ছাড়া পেয়ে পেখম তোমার জীবনে যে কী দিন আসতে চলেছে তুমি ভাবতেও পারবে না। আমার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে দিয়েছো তুমি, তাই তোমার অবস্থা আমি শোচনীয় করে তবেই ছাড়বো। এদিকে আবির পেখমকে বলে, পেখম আমি ওই মেয়েটার নাম্বার জোগাড় করতে পেরেছি, মেয়েটার নাম হলো নিশা, ও ব্যাঙ্গালোরে থাকে, ফোন করছি দাঁড়াও। এরপর ফোন করেছে, স্পিকারে দিয়ে আবির আর পেখম কথা বলতে শুরু করে। আর তখনই নিশা বলে, আচ্ছা আপনি হলেন সেই পেখম, জানেন তো আপনার মতো ওই রন আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছে, অসভ্যতামি করেছিল, আমি থানায় গিয়ে অভিযোগ বলেছিলাম, কিন্তু আমাকে কোনোভাবেই পাত্তা দেওয়া হয়নি, আর এই কেসটা টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছিল ওই রন। কিন্তু যবে দেখলাম আপনি এই কেসটা নিয়ে আবারও প্রোটেস্ট করছেন, আমিও ভেবেছি আপনার পাশে দাঁড়াবো, যতটা হেল্প লাগবে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। পেখম বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর এই ফোনটা কেটে দেয়। আবির বলে, খুব খিদে পেয়েছে, যাই তো মাকে বলে কিছু খাবার দিতে। কিন্তু তার পরক্ষণে আবির বুঝতে পারে যে তার মা তাকে কিছুতেই খেতে দেবে না, আর সম্পর্কটাও আগের মতো না নেই। পেখম বুঝতে পারে আবিরের কষ্টটা আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব আবির আর মাকে এক করতেই হবে।